বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। বুকে পাথর চাপা দিয়া 11 দল এই নির্বাচন মাইনা নিছে। বুকের পাথরের কথা মনে আছে তো? কে দিছিল? একজনই দিছিল। আবার 11 দল এই বুকে পাথর চাপা দিয়া এই নির্বাচন মাইনা নিছে। যা কিছু দেখবেন এগুলো প্রতিবাদ, অন্যায় প্রতিবাদ হইতে হবে। যা কিছু ঘটবে আদালত পাড়া আর ওই সংসদ ভবনে, রাস্তায় না। ওই রাস্তায় ভাঙচুর, আগুন লাগানো, ওইসব পুরনো রাজনীতিতে আপনারা নিশ্চয়ই যাবেন না। নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় ঐক্যজোট এবং সারা বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে যে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামাত ইসলাম এই দাবিটি খুব বেশি উচ্চকিত করতে পারে নাই। সর্বশেষ 11 দলীয় জোটের এই অভিযোগ সত্যে প্রমাণিত হলো। এটা জেনতেন কোনো অদুমধু যদুকদু এই সত্যতা প্রকাশ করেন নাই। এই সত্যতার স্বীকৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি। এটি একটি আন্তর্জাতিক সংগঠন, আপনারা জানেন। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে। কিন্তু নির্বাচনে ভোটের পরিসংখ্যান দেখে জামাত শিবিরে খুশির বন্যা, এবং এটা স্পষ্ট হচ্ছে আসছে স্থানীয় সরকার নির্বাচনে জামাত ইতিহাসের সেরা ফল করবে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে, ইতিহাস গড়বে। দর্শক, জামাত বা জামাত জোট 77 বা 78টা আসন পেয়েছে। শেরপুরে যে আসনটা নির্বাচন স্থগিত, ওখানেও জামাত জিততে পারে। গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে বিরোধী দলীয় নেতা হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান আর বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। আর আজকে আরেকটি গুড নিউজ এর সাথে অ্যাড করছি, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক ঢাকা মহানগর জামাতের আমির এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, তিনি হচ্ছেন বিরোধী দলীয় চিফ হুইপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় ঐক্যজোট এবং সারা বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে যে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামাত ইসলাম এই দাবিটি খুব বেশি উচ্চকিত করতে পারে নাই, কারণ তাদের হাতে কোনো মিডিয়া ছিল না। আর সন্ধ্যার পর থেকেই মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়েছিল এই মিডিয়াকুর মাধ্যমে ফলাফল আটকে দিতে। এই অভিযোগ জামাত ইসলাম শুরু থেকেই করে আসছিল এবং আমরা এটি দেখেছি। 11 দলীয় জোটের এই অভিযোগ যখন বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল সমাজ তারা পাশ কেটে যেতে চাচ্ছিল, অগ্রাহ্য করছিল, আমলে নিতে চাচ্ছিল না, এবং তারা এটি বলতে চেষ্টা করছিল যে প্রত্যেক নির্বাচনের পরেই প্রত্যেকেই এ ধরনের কথা বলে। সর্বশেষ 11 দলীয় জোটের এই অভিযোগ সত্যে প্রমাণিত হলো। এটা জেনতেন কোনো অদুমধু যদুকদু এই সত্যতা প্রকাশ করেন নাই। এই সত্যতার স্বীকৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি। এটি একটি আন্তর্জাতিক সংগঠন, আপনারা জানেন। বাংলাদেশে তার শাখা, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি নির্বাচন পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত বিষয়গুলোকে একসাথে করে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছে। আপনারা ইতিমধ্যে সবাই সেই সাংবাদিক সম্মেলনটি শুনেছেন, দেখেছেন। জামাতের অভিযোগের সাথে টিআইবির ওই রিপোর্ট হুবহু মিলে গেছে। বরং কোনো কোনো ক্ষেত্রে জামাত যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, এনসিপি যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, 11 দল যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, তার থেকেও ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে টিআইবির রিপোর্টে। আর টিআইবির এই রিপোর্ট যখন উঠে এসেছে, এই রিপোর্ট প্রকাশ হবার সাথে সাথে ইসি এবং বিএনপি উভয়ই একটি বিপাকের ভিতরে পড়ে গেছে। তাদের কপালে একটা ভাঁজ পড়ে গেছে। ইলেকশন কমিশন তো রীতিমতো তার থরথরি কম্প শুরু হয়ে গেছে যে এইরকম হম্বিতম্বি করলাম, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দিতে চাইলাম, সেই নির্বাচনে এই অবস্থা। 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবার বলে আসা হচ্ছিল, বারবার দাবি করা হচ্ছিল যে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা এই বর্তমান ইসিরও নাই, অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই। কারণ
নির্বাচনটা হচ্ছিল, বিগত 3টি নির্বাচন যারা করে দিয়েছিল রাতের ভোট, আমিডামি ভোট এবং বিনা ভোটে 151 জন ক্যান্ডিডেট পাশ করার মতো ভোট যারা করে দিয়েছিল, সেই লোকগুলোই এবারে নির্বাচনে দায়িত্ব পালন করেছে। তাহলে তাদের কাছ থেকে কোন ধরনের নির্বাচন আশা করা যায়? বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেও ইলেকশন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার কেউ এটিতে কর্ণপাত করেনি। ফলে বিএনপির সাথে তাদের এক ধরনের একটা নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনের ভিত্তিতেই এই নির্বাচনটি করা হয়। টিআইবি রিপোর্টে কি উঠে এসেছে, তারা কি বলেছে, সেই বিষয়টি আমি আপনাদের কাছে একটা করে বলবো। তার আগে আরেকটু কথা, যেটা এখানে সম্পূর্ণ কথা বলে নেওয়া ভালো। এই নির্বাচনটা সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করেছে। সারাদিন মাঠের যে ইলেকশনটা, ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা, এইখানে সেনাবাহিনী চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার এবং তারা ঝঞ্ঝাট মুক্ত, গোলযোগ মুক্ত একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা কিছুটা সফল হলেও একেবারে অজপাড়া গায়ে যেখানে যেখানে কিছু কিছু জায়গায় তারা সেখানে যায় নাই। তো যখন সেখানে যায় নাই, ওই জায়গাগুলোতেই জয় পরাজয় নির্ধারণ হয়েছে এবং এটা কিন্তু প্রি প্ল্যান, পূর্ব নির্ধারিত ভাবে এটি হয়েছে। আর তার চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে ভোট গণনার ক্ষেত্রে গিয়ে। এখন টিআইবি রিপোর্টে কি উঠে এসেছে? ইফতেখারুজ্জামান তার যে রিপোর্টটি প্রকাশ করেছে টিআইবির, সেখানে তিনি দেখিয়েছেন যে এই ইলেকশন পরবর্তী সময়ে, আমি নিচের দিক থেকে আগে বলছি, বেশি গুরুত্বপূর্ণগুলো পরে বলছি, ইলেকশন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনা ঘটেছে 125টি। অর্থাৎ নির্বাচন যে 12 তারিখে হয়েছে, এই 12 তারিখ সন্ধ্যার পর থেকে 16 তারিখ পর্যন্ত মারামারি, অগ্নিসংযোগ, প্রতিপক্ষের বাড়িতে হামলা, মারধর, হত্যা, অগ্নিসংযোগ, এই ধরনের ঘটনা ঘটেছে 125টি। আর এটি কারা ঘটিয়েছে আপনারা সবাই জানেন, টিআইবি সেটা তুলে ধরেছে, পুরাটাই বিএনপি ঘটিয়েছে, অন্য কেউ এখানে তো দায়ী নয়। এর জন্য অবশ্য জনাব তারেক রহমান তিনি ভালো একটি উদ্যোগ নিয়েছেন, কয়েকজনকে বহিষ্কার করেছেন, কয়েকজনকে আইনের হাতে সোপর্দ করেছে। আজকেও কোনো একটা জায়গায় একটা পুরা ইউনিয়নের কমিটি ধরে বাতিল করা হয়েছে, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই অবস্থা। তার মানে টিআইবির যে রিপোর্ট এবং বিএনপির যে এই যে বহিষ্কার বা কমিটি স্থগিত করা, যেহেতু এক হয়ে যাচ্ছে, তার মানে এই রিপোর্টের সত্যতা আছে। যেদিন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হলো, সেদিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করেছে 99%। বুঝতে পারছেন তাহলে কি মার্কা নির্বাচন হয়েছে? 99% আচরণ বিধি লঙ্ঘন হয়েছে, কোনো পদক্ষেপ নিতে পারে নাই, কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমরা দেখিনি কি ব্যবস্থা। আপনারা কি শুনেছেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রের ভিতর থেকে বের করে দিয়েছে বা ঢুকতে দেয় নাই, এজেন্ট দিতে দেয় নাই, এরকম ঘটনা ঘটেছে 14.3%। সংখ্যাটা কিন্তু একটু মাথায় রাখবেন আপনারা। 14.3% কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টকে ঢুকতেই দেয়নি। তাহলে এই 14.3% আপনি যে কেন্দ্রগুলো আছে, এই কেন্দ্রকে ভাগ দেন, 14.3% করেন তো। 53টা আসন জামাত যে ঘোষণা দিয়েছে যে 53টা আসনে ফল পাল্টে দেওয়া হয়েছে, ওই জায়গায় যায় কিনা? ওই জায়গায় চলে যাবে, মিলে যাবে, একদম চেলচেলায় মিলে যাবে, না মেলার কোনো সুযোগ নাই। এইবার সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি, সেটা হচ্ছে ভোট গ্রহণ শুরু হবার আগেই পূর্ব থেকে ব্যালটে সিল মারা ছিল, অর্থাৎ সিলমারা ব্যালট বাক্সের ভিতরে ঢোকানো হয়েছে, এর সংখ্যা হচ্ছে 14.3%। এটি আমি কিন্তু বানিয়ে বলছি না, আপনারা যে কেউ টিআইবি রিপোর্ট দেখে নিতে পারবেন। তাহলে বাংলাদেশের জনগণের দোষ দিয়ে লাভ নাই। অনেকেই জনগণকে দোষারোপ করছেন যে জনগণ ভোট দেয় নাই, জনগণ চাঁদাবাজদের ভোট দিল, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন। জনগণ ভোট ঠিকই দিয়েছে, কিন্তু জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে নাই। আমাদের এই জাতির আসলে দুর্ভাগ্য যে এই জাতি কোনোদিন ভালো হবে না। 17 বছর ধরে যারা ভোট দিতে পারে নাই, এরাও ভোট দিতে পারে নাই, ওরাও ভোট দিতে পারে নাই, অথচ সেই মানুষগুলোই সুযোগ পেয়ে আবার তারা আরেকজনকে ভোটদান থেকে তারা বিরত রাখলো, ভোট দিতে দিল না, ভোটাধিকার প্রয়োগ করতে দিল না। 21.5% জাল ভোট পড়েছে। আপনি হিসাব মিলান এবার, কিভাবে ক্ষমতায় এসেছেন হিসাব মিলান। আর সবচেয়ে মারাত্মক যে অভিযোগটা, যেটা সচরাচর ঘটে কিন্তু সেটার পার্সেন্টেজ থাকে কম, কেন্দ্রে যেতে, ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে 46.5%। চিন্তা করতে পেরেছেন? অর্থাৎ 46.5% মানুষকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। তারা ভোট দিতে গেছে, যাচ্ছে পথে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এই যে এতগুলো অপকর্ম, এতগুলো অনিয়ম, এই সবগুলো ঘটেছে কাদের দ্বারা ঘটেছে? শাসক দলের দ্বারা ঘটেছে। মিডিয়াগুলো এগুলো কোন রূপ প্রচারণায় আনে নাই, কোনো প্রচার করে নাই। আমরা যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে টিআইবি যে রিপোর্টগুলো বলছে, এগুলো কিন্তু সব আমরা দেখেছি আগে থেকেই, কিন্তু আমাদের কাছে তো পার্সেন্টেজ ছিল না। আমরা জানতাম না যে এত বড় শুভঙ্করের ফাঁকি হয়েছে, টিআইবি সেটি তুলে এনেছে। তাহলে আমাদের এদেশের মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, এদেরকে আমরা কোন আশায়, কোন ভরসা এদের উপর আমরা বিশ্বাস করবো? এই জন্য আমি বারবার একটা কথা বলছি যে আপনারা প্রত্যেকেই এমন কাজ করেন, জামাত ইসলামের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা এই মোবাইল সাংবাদিকতাকে এমন একটা ফরম্যাটের ভিতরে নিয়ে আসেন যেন এই মেইন স্ট্রিমের মিডিয়াগুলো ওরা না খেয়ে মারা যায়। এদের বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। এরা কিছুদিন পরে এই মেইন স্ট্রিমের মিডিয়া সাংবাদিক নাম শুনলে মানুষ ঘৃণায় থুতু ফেলবে। যেরকম পুলিশ ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে, এই সাংবাদিকগুলো এরকম ঘৃণার বস্তুতে পরিণত হবে। সবশেষ যে কথাটি বলবো, বিএনপি সরকার গঠন করেছে, আমরা আহ্বান জানাবো
জামাত ইসলামকে বা 11 দলীয় জোটকে এই সরকারকে সহযোগিতা করার, সর্বাত্মক সহযোগিতা করার। যদিও নির্বাচনের পরের দিন থেকেই বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, তাদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা জানি না এই কাজটি কেন তারা করলো, কোন বুদ্ধিতে তারা করতে যাচ্ছে, বা তাদের প্ল্যান কি, পরিকল্পনা কি, এটি অবশ্যই জানা যাবে। কিন্তু এই যে অনিয়মটা করলেন আপনারা, এটি দরকার ছিল না। এই কলঙ্ক সারা জীবন আপনাদের বয়ে বেড়াতে হবে। আপনাদের ইতিপূর্বে মাগুরার নির্বাচনের কথা এ জাতি কোনোদিন ভুলতে পারবে না। তার সাথে যোগ হলো আবার নতুন নির্বাচন। এই নির্বাচনে যা হলো, এই যে টিআইবি যে রিপোর্টটি প্রকাশ করলো, এই রিপোর্ট কি কোনোদিন ঢাকা যাবে? কোনোদিনও ঢাকা যাবে না। সারা জীবন এইগুলো আপনাদের পিছনে পিছনে লেগে থাকবে। খালেদ মহিউদ্দিন সাহেব সাংবাদিক, চিনেন তো আপনারা, একটা বিপদই পড়ছে হাসি দিয়া। হাসিটা ভাইরাল হয়ে গেছে। মেয়েদের হাসিও তো এত ভাইরাল হয় না। উনি তারেক রহমান সাহেবকে প্রশ্ন করতে যায়া একটা অভয় নিছে। ওই যে আগে রাজা বাদশাদেরকে যখন কোনো কথা জিজ্ঞাসা করতো, তখন জিজ্ঞাসা করতো, মহারাজ যদি অভয় দেন একটা কথা বলতে পারি। সেম কথাটাই বলছে, যদি আপনি অভয় দেন, যদি আপনি অভয় দেন আমি একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা কি? নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা কি আপনি জানেন? এরকম কিছু ছিল, কিন্তু প্রশ্ন শেষ করতে পারে নাই। উনি হাসতে হাসতে একদম পয়রা যায়, বুঝছেন? আমি মনে করি উনি উদ্বোধন করে দিল। হ্যাঁ, উনি উদ্বোধন করে দিল। 1 নম্বর ওনার নাম লিখতে পারেন। কেন কথাটা বললাম? ওই যে অতীতের সরকারের সামনে কিছু সাংবাদিক দেখতাম না কিভাবে প্রশ্ন করতো, অভয় নিত, হাইসা কুটি কুটি হয়ে যেত, প্রশংসা করতে করতে 4 মিনিট শেষ করে ফেলাইতো, সময় দিত 6 মিনিট, 4 মিনিটই শেষ, প্রশংসা করতে করতে। এই যে গত সরকারে যা কিছু দেখছি, ওই একই চেহারা, একই রূপ এই যে খালেদ মহিউদ্দিনের মধ্যে দেখতে পাইছি। হ্যাঁ, উনি বিসমিল্লাহ করে শুরু করে দিয়ে গেল। এরপরে দেখি 2 আসে কে, 3 আসে কে, 4, 5, আমরা বলতে থাকুন। 5 বছরে খুঁজা পাবো, অনেক খুঁজা পাবো, কিন্তু আগের মতো কি খালি দেখেই যাবো? প্রতিবাদ করুন না? হ্যাঁ, প্রতিবাদ করুন। 1 পরে 2, 2 পরে 3, 4 গেলেই তো খাবাস করে ধইরা পালামু। কেউ আটকাইতে পারবেন না, কেউ বাধা দিতে পারবেন না। হ্যাঁ ভাই, কেউ বাধা দিতে পারবেন না। চামচামি কইরা, দালালি কইরা, ওই যে তলে তলে ভাগাবেন, শত শত কোটি টাকা ভাগাবেন, আর সরকারকে বদনাম করবেন। এমন সরকার বানাইতে চান? চামচামি কইরা, দালালি কইরা পারবেন না। আমার মনে হয় না তারেক রহমান সাহেব আপনাদেরকে সেই সুযোগটা দেবে না ভাই, দেবে না। কেন দেবে না পরে আলোচনা করা যাবে। বর্তমানে উনি কি দেখতে পাইতেছে না কি ঘটতেছে? দেখেন না, ওনার দলের লোক, একদম ওনার দলে ছিল ভাই, 15-16 বছর যুদ্ধ কইরা গেছে অনলাইনে, রুবিন ফারহানা, উনাকে দেয় নাই। উনি একাই নির্বাচন কইরা বহু ভোটে পাশ কইরা চলে আসছে। এখন দেখেন উনি বলতেছে এই নির্বাচনে কারচুপি হয়েছে। উনার মুখে শুনছেন না? উনি প্রতিবাদ করতেছে, উনি বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে। উনি তো বিএনপিরই একজন ছিল, তাই না? উনি কি মিথ্যা কথা বলে? আমার বিচারে আমি আজ পর্যন্ত যতগুলো টক শো ওনাকে দেখছি, আমার মনে হয়, এটা আমার মনে হয়, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, উনি প্রতিবাদী, উনি সত্যি কথাই বলে। হয়তো একটু এদিক সেদিক করে নিজের দলের পক্ষে, তা করুক, এটা সবারই অভ্যাস আছে ভাই, আমারও আছে। তারপরে উনি প্রচুর সত্যি কথা বলে এবং প্রতিবাদী নারী। সেই প্রতিবাদী কণ্ঠ যখন যাবে সংসদে, কি ভূমিকম্পটা যে ঘটাবে উনি, মনের মধ্যে অনেক ক্ষোভ তো ভাই। আপনার জন্য 16-17 বছর আমি লাইফ রিস্ক নিয়ে টকশোতে প্রতিবাদ কইরা গেলাম। টকশো কইরা ঘরে ফিরতে যায় ভয় লাগতো, রাস্তা থেকে না উঠায় নিয়ে যায়। উঠায় নিতে পারে নাই কেন? অ্যাডভোকেট মানুষ তো, ওনারা আবার লাইন জাইন কম না, চারিদিকেই লাইন জাইন আছে। দেখেন না, একবার শেখ হাসিনার কাছে জমি চাইছিল, জমি চাইছে কেন? লাইন জাইন আছে ভিতরে ভিতরে, পরে বোধহয় জমিটা নেয় নাই। যাই হোক, এগুলো রাখতে হয় ভাই সেফ জোনে থাকার জন্য। উনি সংসদে যায় কিন্তু ফাটাবে। আবার সংসদে যাইতেছে কে? পাটোয়ারি। হায় হায়, শ্যাডো সরকারের কোন মন্ত্রিত্বটা পাচ্ছে জানেন? মির্জা আব্বাস সাহেব যে মন্ত্রী পদটা পাইতে যাচ্ছে, ঠিক সেম মন্ত্রী পদটা পাইতে যাচ্ছে পাটোয়ারি, শ্যাডো সরকারের সেম মন্ত্রী পদটা নিয়ে ওই মির্জা আব্বাসের পিছনে লাগবে। মির্জা আব্বাস কোনো ভুল পথে যায় কিনা? হায় হায়, সংসদে যায়ও মুক্তি নাই। হ্যাঁ, 8 আসনে ওনার ঘরের সামনে যায় যেভাবে ঢোল পিটায় পিটায় নাচছে, একই কাজ তো করবে সংসদে যায়, তবে ভদ্রভাবে, মার্জিত ভাবে। ওইখানে তার লাফালাফি করতে পারবে না। যাই হোক ভাইজান, দেখেন আমি একজন ভাগ্যবান মানুষের কথা বলবো আজকে, ভিডিওটা বেশি বড় করবো না। হ্যাঁ, উপরওয়ালা ওনার ভাগ্যটা এত সুন্দরভাবে লেখা রাখছে যেটা আমরা বুঝতে পারি না। আমরা অনেক ট্রল করছি, তাচ্ছিল্য করছি, অনেক রকম কথা বলছি। কাকে নিয়ে? আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পুর সাহেবকে নিয়ে। কিন্তু ওনার ভাগ্যটা দেখেন, কত বড় ভাগ্য। উনি গত 3 বছরে 3টা সরকারে শপথ পড়াইতে যাচ্ছে। 3টা সরকার, 2টা অলরেডি পড়ায় ফেলছে, আরেকটা সামনে, আগামীকালই মনে হয়। প্রথমকে শেখ হাসিনা 2024-এর ওই দিনের ভোট রাতে যেটা হয়ে গেছিল, সেটা শপথ কিন্তু উনি পড়াইছে প্রধানমন্ত্রীকে। তারপরে কে? প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস স্যার, ওনাকেও কিন্তু এই ছুপ্পুর সাহেব শপথ পড়াইছে। আবার দেখেন আগামীকাল যেটা আমি শুনতেছি, উনি শপথ পড়াবে তারেক রহমান সাহেবকে। ভাগ্যটা কেমন চিন্তা করেন। নিশ্চয়ই কোন একটা ভালো কাজ তো জীবনে করছেই, নাহলে এত বিপদ আপদের ভিতর দিয়া যায় এই সম্মান পাওয়া, এটা তো একটা ইতিহাস, রেকর্ড থাকবে। এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। 3 বছরে 3টা সরকারকে শপথ পড়াইছে। উনি কিন্তু আবার আমাদের সিনেমার সাথে একটু যোগাযোগ আছে ওনার। কেমন জানেন? ওনার একটা ছেলে, বড় ছেলে, সিনেমার বহুত বড় প্রডিউসার ভাই, শাকিব খানকে নিয়ে বহু ছবি বানাইছে, আরশাদ আদনান সাহেব, অনেক বড় প্রডিউসার।
এবং ওই যে প্রিয়তমা ছবি যে নায়িকাটার ছিল না কলকাতা থেকে সে শাকিব খান সবাই মিলা রাষ্ট্রপতির ভবনে যায় ভাই ওনারা একসাথে খাওয়া দাওয়া করছে সিনেমার মানুষ তো দেখছেন সিনেমা করার পরও ওনার ভাগ্যটা কত ভালো চিন্তা করেন আপনারা খালি বলেন যারা সিনেমা করে যারা নাচ গান করে তারা খারাপ মানুষ দেখছেন ওনার ভাগ্যটা কত ভালো হ্যাঁ ভাই আসলে যারা সিনেমা করে যারা নাচ গান করে আসলে কি জানেন ওই যে কিছু আধুনিক মনা মানুষ আছে না নাইট ক্লাবে যাবো ফুর্তি করুম জীবনটা একটু অন্যরকম যেটা আমি দেখে আসছি ভাই নিজের চোখে দেখে আসছি ওই লাইফ ওই আমাদের মতো এই মানুষগুলো না এই 11 দলের ভোট দেয় নাই কেন দিবে আচ্ছা আপনি চিন্তা করেন ধরেন আমি একটা বারের মালিক বার বুঝছেন তো যেখানে মদ বিক্রি হয় ভাই প্রতি সন্ধ্যা থেকে রাত 1টা 2টা পর্যন্ত 25 লাখ 30 লাখ টাকার মদ বিক্রি হয়ে যায় এরকম বার ছোট ছোট বার ঢাকা কেন ভাই পুরো বাংলাদেশেই আছে এখন দেখেন এই যে এতগুলো বারের মধ্যে কত কর্মচারী কাজ করে বারের মালিক এরা কেন জামাত ইসলামকে 11 দলকে ভোট দিবে বলেন তো ভোটটা দিলেই তো এরা এই মদের বারের লাইসেন্স গুলা ক্যান্সেল করে দিবে মদ খাইতে দিবে না এটাই তো সবাই জানে শরিয়া আইনের অংশ তাই না এই জন্য ভোট দেয় নাই ওরা কেন ভোট দিবে মনে করেন অনেক হোটেল আছে না সব না অনেক হোটেল আছে না হোটেলের মধ্যে কি হয় আপনারা তো জানেন ওইখানে কারা যায় কি হয় এটা আর মুখে বলতে চাই না এখন দেখেন ইনারা কি ভোট দিবে দিবে না জামাত ইসলামের সবচেয়ে বড় ভুল হয়েছে কোনটা জানেন ওই যে একটা ঘোষণা দিছিল না ঘোষণাটা কি যে আমরা তো দুর্নীতি করবই না এবং যারা যারা দুর্নীতি করবে তাদের হাত অবশ করে দিব মানে আমরা দুর্নীতি মাইনাও নিব না দুর্নীতি করবই না এই একটা স্লোগানই খায়া দিছে তো কারণ কি জানেন এই দেশের মধ্যে দুর্নীতিবাজ তো ভর্তি রে ভাই দুর্নীতিবাজ ভর্তি এই কথাটা কি একটা আমলা মাইনা নিবে সে তো জানে সে দুর্নীতি করছে যারা দুর্নীতি করছে পালায়া চলে গেছে শুধু তারাই যে লোকটা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এই যে বলে 28 লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে এই টাকাটা যারা নিয়ে চলে গেছে কিন্তু যারা দিছে তারা কই তারা তো বাংলাদেশে আপনি 1000 কোটি টাকা ব্যাংক থেকে নিবেন ওই ম্যানেজারকে আপনি কি 50 কোটি টাকা ঘুষ দিবেন না ওই লোকটা তো বাংলাদেশে ওই লোকটা তো ভোট দিবে না কারণ কি জানেন ভোট দিলে ওনারা আইসা যদি ওই অতীত টান দিয়ে বাইর করে আর বর্তমান যদি অচল করে দেয় আর যদি ঘুষ খাইতে না দেয় আমি একজনকে জানি উনি মাত্র কেরানি আমার বংশের মধ্যেই মাত্র কেরানি ঢাকা শহরে 3টা বাড়ি 3টা বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং খালি ভাড়া তোলে আর খায় 3টা বিল্ডিং কেমনে বেতন পায় কত আপনারা বুঝ জানেন একজন কেরানির সরকারি বেতন কত এরকম মানুষই তো ভর্তি এরা তো ভোট দিবে না ভোট দেয় নাই ঠিক একই ধরনের মানুষ এই সরকারের মধ্যে পাবেন প্রশাসনে পাবেন হারুন আছে বিপ্লব আছে বেনজির আছে এই প্রশাসনের মধ্যে আছে তো ভাই লুকায় আছে না এরকম অনেকেই আছে তারা কি চাইবে যে সরকার বলে যে দুর্নীতিবাজের হাত অবশ করে দেবো তারা তো চাইবে না যার জন্য ওনারা ভোট দেয় নাই তার মানে কি নীতি থেকে সইরা আসতে হবে না নীতি থেকে সইরা আসা যাবে না উপরওয়ালা যা করে ভালোর জন্যই তো করে দেখেন ওনারা যদি আজকে ক্ষমতায় যাইতো কি হইতো জানেন একটা কথাই বইলা বেড়াইতো যে ওরা জঙ্গি 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 হ্যাঁ ভাই পার্শ্ববর্তী দেশ থেকে আর আমাদের দেশের এই পত্র পত্রিকা মিলা আগার ইঙ্গিতে সবাই মিলা শুরু করতো এরা জঙ্গি এরা দেশকে তালেবান বানায় ফেলাবে এই কথা বলতোই হায় হায় ওনার নাম বিকাশ নূর কেন এটা নিয়ে না আমার একটা গবেষণা করতে হবে কারণ কি বিকাশ কেন ওনার নামের সাথে যাবে নাকি বিকাশ কোম্পানির সাথে বিজ্ঞাপনের কোনো ডিট করা আছে যে ভাই আমার নামের উপরে বিকাশের পাবলিসিটি করতেছি আমার মাসে মাসে কিছু টাকা দিয়েন এরকম কিছু কি এরকম গবেষণা করতে হবে আরো গবেষণা করতে হবে উনি কোথেকে টাকা কামাইছে কত টাকা কামাইছে কিভাবে নির্বাচন করছে এখন কত টাকা ওনার কাছে আছে কারণ আগামীতে আবার বিদায়ের আগে ওনাকে চেক করতে হবে এই গবেষণা ওনার পিছনে করতে হবে ওনার সমস্ত হিসাব নিকাশ এখন নেওয়া উচিত এবং যাইবার সময় আবার নিমু হ্যাঁ ভাই ওনার উপরে গবেষণা করা উচিত সবাই কারণ কি জানেন উনি একটা ডাক দিছে গবেষণা করার কার গবেষণা করতে চায় জানেন জামাতে ইসলামের কেন এতটা উত্থান হইলো কেন ওনারা ওই 70টার মতো আসন পাইলো এবং এই ছাত্র শিবিরের কিভাবে এত বড় উত্থান হইলো এটা নিয়ে গবেষণা করতে হবে গবেষণা পর্যন্ত ঠিক ছিল ওকে গবেষণা করেন এরপরের কথাটা ভাই ভেরি ডেঞ্জারাস এদেরকে আর মাথা চারা যা উঠতে দেওয়া যাবে না এরা দেশের জন্য ক্ষতিকারক এরা হলো অশনি সংকেত এরা নাকি এই দেশে খাইয়া দিবে হায় হায় এইটা কি কথা বললেন আপনি এতদিন পর হ্যাঁ ভাই আপনি এতই বুদ্ধিমান হয়ে গেলেন নাকি এটা কারো কাছে শুই না বললেন আপনার নেতা যেখানে প্রশংসা কুড়াইতেছে দেখেন নাহিদ ইসলামের বাসায় গেছে ডাক্তার শফিকুর রহমান স্যারের বাসায় গেছে হাত মিলাইছে বুক মিলাইছে কথা দিছে দেশটা সুন্দরভাবে বইরা তুলুম একসঙ্গে আর আপনি আইসা ওইখানে বলতেছেন আপনার নেতা গেছে ওনাদের সঙ্গে বুক মিলাইতে আর আপনি পিঠের মধ্যে ছুরি মারতেছেন আপনি বলতেছেন কিভাবে জামাত ইসলামের উত্থান হলো কিভাবে শিবিরের উত্থান হলো এরা গুপ্ত এই গুপ্তদেরকে নিয়ে গবেষণা করতে হবে এরা দেশের জন্য বিপজ্জনক এরা অশনি সংকেত এই কথাটা আপনি বলছেন এই জন্যই এই কিছুক্ষণ আপনি নিয়ে গবেষণার কথা বললাম হ্যাঁ আপনাকে নিয়ে গবেষণা করা উচিত কারণ আপনি তো একজন নেতা আপনি হলেন সেই নেতা নিজের আরেক নেতাকে ওনাদের সঙ্গে ভিড়াই দিয়েছেন উনি ফেল করছে আপনি পাস করে আসছেন পাস করে আসার পরই আপনার কথাবার্তা সবকিছু চেঞ্জ হয়ে গেল আপনি এখন গবেষণা করতে চান আচ্ছা গবেষণা করেন কিন্তু আপনি এটা কি বললেন এরা দেশের জন্য ক্ষতিকারক এরা উগ্রবাদী হ্যাঁ এরা মৌলবাদী আসলে হয়েছে কি ভাই আমি বলি
উনি হুট কইরা মুখে আসছে আর বইলা ফেলাইছে, এইটা ভাইবেন না। ওই যে গোপন কক্ষের মধ্যে যে মিটিং হয় না, ওই মিটিং এর মধ্যে এসব আলাপ হয়েছে। ওই যে বলে না বারবার গুপ্ত গুপ্ত, এই গুপ্তদের কিভাবে এত উত্থান হলো, কিভাবে এতগুলো আসন পাইলো, কিভাবে এত শক্তি প্রয়োগ করলো, কিভাবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফালাইলো, এগুলো সব তদন্ত করবে। তার মানে কি এই গুপ্তকে দমন করতে হবে, এরা তো দেশের জন্য ক্ষতিকারক। তার মানে কি পুরো প্রশাসন রে ওই আগের মতো কি পিছিয়ে লাগাই দিতে চান, যে এদেরকে দাবাইতে হবে, আয়না ঘরে ঢুকাইতে হবে, এদেরকে ধ্বংস করে দিতে হবে? কারণ আপনি তো বলতেছেন এরা দেশের জন্য ক্ষতিকারক, তার মানে এদেরকে তো জেলে ঢুকানো উচিত, তাই না? এইসব রাজনীতি থেকে বাইরে হয়ে চলে আসেন, ওই পুরনো রাজনীতি খাওয়াইতে পারবেন না। বিজয়ের আনন্দে যা কিছু মুখে আসে তা বললেন না। বড় বড় নেতারা কি বলতেছে, আপনার নেতা কি করতেছে ওইটা ফলো করেন। উনি যখন বুক মিলাইতেছে আর আপনি যখন এই কথাগুলো বলবেন, আর সারা দেশে যখন দেখবে মানুষ এর বাড়িতে ও হামলা করতেছে, এর ও মারতেছে, তখন কি মনে করবে? মনে করবে না ওই যে আপনি বলতেছেন এরা অশনি সংকেত, এদেরকে আর মাথা তুলতে দেওয়া যাবে না। তার মানে কি ওই মাঠ পর্যায়ে মাথা দাবায় রাখার জন্য ওই মাথার মধ্যে বাড়ি দিতেছে না? মাথার মধ্যে তো বাড়ি দিবে। আপনি তো উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন, বুঝেন না কেন? রাজনীতি না বুঝা খালি ওই পাস করার আনন্দে যা মুখে আসবে তাই বইলা ফেলাবেন। যাই হোক, আমি কেন এত উত্তেজিত হইতেছি? হ্যাঁ ভাই, উত্তেজিত হইতেছি এই ধরনের কথা তো শুই না আসছি। গুপ্ত সুপ্ত কিভাবে মাথা চারা দিয়ে উঠলো, এরা কারা, এরা এত কেন ভোট পাইলো? আরে ভাই, ওরাই তো সরকার গঠন করার কথা। হঠাৎ করে দেখেন না পিছিয়ে গেল, বুঝেন না কিছু। রাত্রের 8টা পর্যন্ত তো খুশি খুশি খুশি, রাত্রের 2টার পরে হঠাৎ করে মনে হইলো যে না, ওনারা হাল ছেড়ে দিছে, সামনে আগে দিছে। কারণ আগে গেলে বাঘে খায়, পিছিয়ে থাকলে সোনা পায়। ওই গোল পাওয়ার জন্য না পিছিয়ে গেছে। কারণ হ্যাঁ ভোট তো জয়যুক্ত হয়ে গেছে। আর ওই হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করতে গেলে যে কি ঠেলা, কিসের উপর দিয়ে যাইতে হবে আগামী কয়েকদিন পরেই তো বুঝবেন। যাই হোক, বিদায় নেওয়ার আগে খালি বলবো, বুকে পাথর চাপা দিয়া 11 দল এই নির্বাচন মাইনা নিছে। বুকের পাথরের কথা মনে আছে তো? কে কে দিছিল? একজনই দিছিল। আবার 11 দল এই বুকের পাথর চাপা দিয়ে এই নির্বাচন মাইনা নিছে। যা কিছু দেখবেন এগুলো প্রতিবাদ, অন্যায় প্রতিবাদ হইতে হবে। যা কিছু ঘটবে আদালত পাড়া আর ওই সংসদ ভবনে, রাস্তায় না। ওই রাস্তায় ভাঙচুর, আগুন লাগানো, ওইসব পুরনো রাজনীতিতে আপনারা নিশ্চয়ই যাবেন না। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।